সন্ধ্যার আলো যখন ম্লান হয়ে আসছিল, আকাশের বুকে তখন হালকা লালচে আভা ছড়িয়ে পড়ছিল, যেন প্রকৃতি নিজেই এক অপূর্ব রঙিন ক্যানভাস এঁকে তুলছে। শহরের সবচেয়ে বিশাল এবং জমকালো বাংলোর সামনে একটি বিলাসবহুল বড় গাড়ি ধীরে ধীরে গেটের ভেতরে প্রবেশ করল। সেই বাংলোর নাম ছিল শর্মা ভিলা। এটি ছিল শহরের সবচেয়ে ধনী শিল্পপতি রাকেশ শর্মার বাসভবন। টাকা, খ্যাতি, অসংখ্য চাকরবাকর সবকিছুই তাদের কাছে প্রচুর পরিমাণে ছিল। কিন্তু তবুও সেই বাড়িতে এমন এক গভীর নীরবতা বিরাজ করত, যা যে কাউকে অস্থির করে তুলত। সেই নীরবতার মূল কারণ ছিল তার একমাত্র কন্যা নিহারিকা। নিহারিকা একসময় এই শহরের সবচেয়ে সুন্দরী আর প্রাণবন্ত মেয়ে হিসেবে সকলের কাছে পরিচিত ছিল। কলেজে সবাই তার হাসির জন্য পাগল হয়ে যেত। কিন্তু ৪ বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় তার সমস্ত জীবনকে একেবারে পাল্টে দিয়েছিল। সেই দুর্ঘটনায় তার ২ পা চিরদিনের জন্যে অকেজো হয়ে গিয়েছিল। এখন সে হুইল চেয়ারে থাকত। শর্মা ভিলার ভেতরে তার জন্যে সব কিছু ছিল, দামি ঘর, চাকর, নার্স, ডাক্তার। কিন্তু যা ছিল না তা হল মনের আপনজন। কারণ মানুষ তার কাছে আসত ঠিকই, কিন্তু বেশিরভাগ মানুষ তাকে করুণার নজরে দেখত। আর নিহারিকা সবচেয়ে ঘৃণা ওই নজরকেই করত। সেদিন সকাল থেকেই বাড়িতে ব্যস্ততা দেখা যাচ্ছিল। রাকেশ শর্মা পুরো শর্মা ভিলা রং করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। অনেক বছর ধরে দেয়ালগুলো পুরনো হয়ে গিয়েছিল। ঠিকাদার কিছু শ্রমিক নিয়ে এসেছিলেন। ওই শ্রমিকদের মধ্যে একজন ছেলে ছিল আকাশ। প্রায় ২৪ বছরের এক রোগা পাতলা ছেলে, মুখে সারল্য আর চোখে এক অদ্ভুত সততা। পোশাক সাধারণ ছিল, কিন্তু তার কাজ ছিল খুব পরিচ্ছন্ন, আর সে সততার সাথে কাজ করত। সে শহরের বাইরে এক ছোট গ্রাম থেকে এসেছিল, আর রোজ মজুরি করে নিজের পরিবারের পেট চালাত। তার বাবাও একজন পেইন্টার ছিলেন, কিন্তু এখন অসুস্থ থাকতেন, তাই আকাশই সব দায়িত্ব নিয়ে নিয়েছিল। সকাল সকাল আকাশ দেয়ালে রং করছিল। সেই সময় বাংলোর ব্যালকনিতে হুইল চেয়ারে বসে নিহারিকা তাকে দেখছিল। তার নজর আকাশের ওপর আটকে গেল, কারণ বাকি শ্রমিকরা যেখানে কাজ করার সময় এদিক ওদিক গল্প করছিল, সেখানে আকাশ চুপচাপ পুরো মন দিয়ে দেয়াল রং করছিল। প্রতিটি স্ট্রোক খুব সাবধানে দিচ্ছিল, যেন সে দেয়াল নয় কোনো ছবি বানাচ্ছে। নিহারিকা কিছুক্ষণ ধরে তাকে দেখল। তারপর হঠাৎ আকাশের নজর ওপরে গেল। দুজনের চোখাচোখি হল। এক মুহূর্তের জন্য আকাশ একটু ঘাবড়ে গেল। সে সাথে সাথে চোখ নামিয়ে নিল আর কাজে লেগে গেল। কিন্তু নিহারিকা প্রথমবারের মতো কোনো শ্রমিকের চোখে করুণা দেখতে পেল না। সে একদম স্বাভাবিক ছিল, আর এটাই নিহারিকার কাছে অদ্ভুত লাগল। দুপুরে নিহারিকা বাগানে বসেছিল। হুইল চেয়ারের পাশে তার নার্স দাঁড়িয়েছিল। তখনই আকাশ সেখান দিয়ে যাচ্ছিল। নিহারিকা ডাক দিল, শোনো। আকাশ থেমে গেল। জি? নিহারিকা জিজ্ঞেস করল, তুমি পেইন্টার? আকাশ হালকা হাসল। জি ম্যাডাম, এই কাজই করি। নিহারিকা একটু বিদ্রূপ করে বলল, তাহলে তো তোমার ধনী লোকেদের বাড়িতে কাজ করার অভ্যাস থাকবে। আকাশ শান্ত স্বরে বলল, ম্যাডাম, আমাদের কাছে তো সব বাড়ি একই রকম হয়, শুধু দেয়ালগুলো আলাদা হয়। এই জবাব শুনে নিহারিকা কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল, কারণ কোনো শ্রমিকের কাছ থেকে সে এতটা সোজা আর সত্য কথা আগে কখনো শোনেনি। কিছুক্ষণ পর নিহারিকা আবার জিজ্ঞেস করল, তুমি জানো আমি হাঁটতে পারি না? আকাশ এক মুহূর্ত তার দিকে তাকালো, তারপর বলল, জি। নিহারিকা তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করল, তাহলে তোমার আমার ওপর করুণা হয় না? আকাশ সাথে সাথে জবাব দিল, না। নিহারিকা রেগে গেল, কেন? আকাশ খুব শান্তভাবে বলল, কারণ আমার মনে হয় মানুষকে তার অভাব দিয়ে নয়, তার সাহস দিয়ে চেনা উচিত। এটি শুনে নিহারিকা পুরোপুরি চুপ হয়ে গেল। প্রথমবারের মতো কেউ তাকে এমনভাবে দেখল, যেন সে কোনো অসহায় নয়, বরং একজন সাধারণ মানুষ। সেদিনের পর থেকে নিহারিকার চোখ প্রায়ই আকাশকে খুঁজতে থাকত। সে চুপচাপ জানালা দিয়ে তাকে কাজ করতে দেখত। আকাশ মাঝে মধ্যে দেয়ালে ছোট ছোট ফুলের ডিজাইন বানিয়ে দিত। যদিও সেটির জন্য সে টাকা পেত না, কিন্তু তার রং নিয়ে খেলতে ভালো লাগত। একদিন নিহারিকা তাকে জিজ্ঞেস করল, তুমি পেইন্টিংও করো? আকাশ হাসল, অল্প অল্প। নিহারিকা বলল, আমার ঘরের দেয়ালে কিছু বানাবে? আকাশ একটু ঘাবড়ে গেল।
ম্যাডাম, মালিক যদি জানতে পারেন? নীহারিকা বলল, আমি বলে দেব। সেই সন্ধ্যায় আকাশ নীহারিকার ঘরে এলো। দেয়ালে সাদা রং ছিল। আকাশ ব্রাশ তুলল আর ধীরে ধীরে পেইন্টিং বানানো শুরু করল। প্রায় 1 ঘন্টা পর দেয়ালে এক খুব সুন্দর ছবি তৈরি হয়ে গিয়েছিল। একটি মেয়ে যে হুইল চেয়ারে বসে আছে, কিন্তু তার পেছনে আকাশে বড় বড় ডানা আঁকা হয়েছে, যেন সে উড়তে পারে। নীহারিকা সেই ছবি দেখে কিছুক্ষণ চুপ থাকল। তারপর তার চোখ ভিজে এলো। এটা কি? আকাশ বলল, ম্যাডাম, প্রতিটি মানুষ উড়তে পারে, শুধু তাদের ডানাগুলো আলাদা হয়। নীহারিকার চোখ থেকে জল পড়তে লাগল। 4 বছরে এই প্রথম কেউ তার দুর্বলতাকে শক্তিতে বদলে দেখিয়েছিল। কিন্তু ঠিক সেই সময় ঘরের দরজা সজোরে খুলে গেল। ভেতরে এলেন রাকেশ শর্মা। তিনি দেয়ালের পেইন্টিং দেখলেন, তারপর আকাশকে দেখলেন। তার মুখ রাগে লাল হয়ে গেল। তোমার সাহস কি করে হলো আমার ঘরের দেয়াল নষ্ট করার? আকাশ ঘাবড়ে গেল। স্যার, ওটা ম্যাডাম বলেছিলেন। কিন্তু রাকেশ শর্মা তার কথা শেষ হওয়ার আগেই জোরে ধমক দিলেন, চুপ! তোমাদের মতো শ্রমিকদের যোগ্যতা কি? নীহারিকা হঠাৎ চিৎকার করে উঠল, ড্যাড, একদম থামুন! ঘরে নিস্তব্ধতা নেমে এলো। নীহারিকার চোখে জল ছিল, কিন্তু এবার তার মুখে রাগও ছিল। প্রথমবার আকাশ অনুভব করল যে এই ধনী মেয়েটির মনে অনেক কষ্ট লুকিয়ে আছে। তার একদমই ধারণা ছিল না যে আগামী দিনগুলোতে সে এমন এক কাজ করতে চলেছে যা দেখে পুরো শহরের চোখ ভিজে উঠবে। পরদিন সকালে শর্মা ভিলায় পরিবেশ একটু অদ্ভুত ছিল। রাকেশ শর্মা এখনও আগের সন্ধ্যার ঘটনায় রেগেছিলেন। তার এটি একদমই পছন্দ হয়নি যে একজন শ্রমিক তার বাড়ির ভেতরে গিয়ে তার মেয়ের ঘরে পেইন্টিং বানাবে। ব্রেকফাস্ট টেবিলে বসে তিনি নীহারিকাকে কড়া গলায় বললেন, নীহারিকা, আমি চাই না ওই ছেলেটি তোমার আশেপাশে আসুক। সে শুধু একজন শ্রমিক, আর শ্রমিকের জায়গা বাইরে হয়। নীহারিকা তার দিকে তাকালো। তার চোখে হালকা বিষণ্ণতা ছিল। ড্যাড, সে শুধু পেইন্টিং বানাচ্ছিল, এতে ভুল কি আছে? রাকেশ শর্মা খবরের কাগজ টেবিলে আছাড় দিয়ে বললেন, ভুল এটি যে তুমি ভুলে যাচ্ছ তুমি কে। নীহারিকার মনে হলো যেন কিছু ভেঙে গেল। সে ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি জানি আমি কে, একজন ধনী লোকের পঙ্গু মেয়ে। এটুকু বলে সে হুইলচেয়ার ঘুরিয়ে ঘরের বাইরে চলে গেল। রাকেশ শর্মা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন, কিন্তু তার অহংকার তাকে বাধা দিচ্ছিল। ওদিকে আকাশ সকালে আবার কাজে এসেছিল। তার ভয় করছিল যে হয়তো তাকে কাজ থেকে বের করে দেওয়া হবে, কিন্তু ঠিকাদার কিছু বললেন না। সে চুপচাপ দেয়াল রং করতে লাগল। কিছুক্ষণ পর নীহারিকা বাগানে এলো। তার হুইলচেয়ার ধীরে ধীরে রাস্তার ওপর চলছিল। সে দূর থেকে আকাশকে দেখল, আকাশও তাকে দেখল, কিন্তু এবার সে মাথা নিচু করে নিল। তার মনে হলো হয়তো নীহারিকা এখন আর তার সাথে কথা বলতে চাইবে না। কিন্তু হঠাৎ নীহারিকার আওয়াজ এলো, আকাশ! আকাশ থেমে গেল। সে ধীরে ধীরে তার কাছে এলো। জি ম্যাডাম। নীহারিকা হালকা হাসির সাথে বলল, কালকের পেইন্টিংটা খুব সুন্দর ছিল। আকাশ একটু অবাক হল, কিন্তু আপনার বাবা তো রেগে গেলেন। নীহারিকা দীর্ঘশ্বাস ফেলল। ড্যাড সবসময়ই এরকমই, তার মনে হয় দুনিয়ায় সব কিছু টাকা দিয়ে চলে। আকাশ চুপ থাকল। কিছুক্ষণ পর নীহারিকা জিজ্ঞেস করল, তুমি পেইন্টিং বানানো কোথায় শিখেছ? আকাশ হাসল, কোথাও না, শুধু ছোটবেলা থেকে দেয়ালে বানাতাম। গ্রামে আমাদের বাড়ির প্রতিটা দেয়ালে আমার বানানো ছবি ছিল। তারপর বাড়ির অবস্থা খারাপ হয়ে গেল, আর ব্রাশ শিল্পের জন্য নয়, মজুরির জন্য হাতে তুলতে হলো। নীহারিকা তার কথা মন দিয়ে শুনছিল। প্রথমবার তার মনে হল সামনে দাঁড়িয়ে থাকাই ছেলেটি খুব সাধারণ হয়েও খুব আলাদা। আগামী কয়েকদিনে দুজনের মধ্যে ছোটখাটো কথাবার্তা হতে লাগল। যখনই আকাশ কাজ শেষ করত, কিছুক্ষণ বাগানে বসে থাকত। নীহারিকা তাকে প্রশ্ন করত গ্রামের সম্পর্কে, তার পরিবারের সম্পর্কে, তার জীবনের সম্পর্কে। আকাশও তার সাথে সাধারণ মানুষের মতো কথা বলত। সে কখনো তাকে অসহায় বলত না। এই বিষয়টি নীহারিকাকে সবচেয়ে বেশি শান্তি দিত। একদিন নীহারিকা হঠাৎ জিজ্ঞেস করল, আকাশ, যদি তোমার সাথে এমন হতো? আকাশ বুঝে গেল সে কোন বিষয়ে জিজ্ঞেস করছে। মানে, যদি তুমি হাঁটতে না পারতে? আকাশ কয়েক সেকেন্ড ভাবল, তারপর হাসি মুখে বলল, তাহলে হয়তো আমি উড়তে শিখে যেতাম। নীহারিকা অবাক হয়ে জিজ্ঞেস করল, উড়তে? আকাশ তার বানানো পেইন্টিংটির দিকে ইশারা করল। সেই ছবিতে নীহারিকার চোখ আবার ভিজে এলো। ধীরে ধীরে আকাশ বুঝতে পারল যে নীহারিকার জীবন কতটা একাকী।
বাড়িতে চাকর অনেক ছিল, কিন্তু বন্ধু কেউ ছিল না। মানুষ তার সাথে দেখা করতে আসত ঠিকই, কিন্তু বেশিরভাগ মানুষ শুধু সহানুভূতি দেখাত। আর নিহারিকার সেটি একদমই পছন্দ ছিল না। একদিন আকাশ কাজ শেষ করে চলে যাচ্ছিল। তখনই সে দেখল নিহারিকা হুইল চেয়ারে বসে দূরের আকাশ দেখছে। তার চোখে জল ছিল। আকাশ থেমে গেল। কি হয়েছে ম্যাডাম? নিহারিকা দ্রুত চোখের জল মুছল। কিছু না। আকাশ ধীরে ধীরে বলল, যদি বলতে চান তবে বলতে পারেন। নিহারিকা কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, আজ আমার জন্মদিন। আকাশ অবাক হয়ে গেল। তবে এত খুশির কথা? নিহারিকা হালকা হাসল। খুশি? আজ বাড়িতে বড় পার্টি হবে। শহরের বড় বড় লোক আসবে, দামি গিফট দেবে। সে থামল। তারপর ধীরে ধীরে বলল, কিন্তু কেউ আমার সাথে সত্যি বসে কথা বলবে না। আকাশের মন ভিজে গেল। সেই রাতে শর্মা ভিলায় অনেক বড় পার্টি ছিল। পুরো বাংলো আলোয় ঝলমল করছিল। দামি পোশাকে মানুষ আসছিল। সবাই নিহারিকাকে হ্যাপি বার্থডে বলছিল, কিন্তু প্রতিটি হাসিতে এক কৃত্রিমতা ছিল। নিহারিকা হুইল চেয়ারে বসে সবাইকে দেখছিল। তার মুখে হাসি ছিল, কিন্তু মন একদম খালি ছিল। পার্টি শেষ হওয়ার পর রাত অনেকটা হয়ে গিয়েছিল। সব অতিথি চলে গিয়েছিলেন। নিহারিকা নিজের ঘরে একা বসেছিল। তখনই জানালার বাইরে থেকে হালকা আওয়াজ এলো, ম্যাডাম। নিহারিকা চমকে গেল। সে জানালার দিকে তাকালো। সে আকাশ ছিল। আকাশ, তুমি এখানে? আকাশের হাতে একটি ছোট বাক্স ছিল। সে একটু ইতস্তত করে বলল, আমি জানতে পারলাম আজ আপনার জন্মদিন, তাই ভাবলাম। নিহারিকা জিজ্ঞেস করল, কি? আকাশ বাক্সটি খুলল। ভেতরে একটি ছোট পেন্টিং ছিল। তাতে সেই মেয়েটেই ছিল যে হুইল চেয়ারে বসেছিল, কিন্তু এবার তার সামনে একটি বড় খোলা দরজা ছিল। নিহারিকার চোখ থেকে জল পড়তে লাগল। এটা কি? আকাশ ধীরে ধীরে বলল, এটি মনে করিয়ে দেওয়ার জন্য যে জীবনের দরজা কখনো বন্ধ হয় না। নিহারিকা কেঁদে ফেলল। 4 বছরে প্রথমবার কেউ তাকে এত সুন্দর উপহার দিয়েছিল। কিন্তু তারা এটি জানত না যে ঠিক সেই সময় ব্যালকনিতে দাঁড়িয়ে রাকেশ শর্মা সব কিছু দেখছিলেন। তার মুখের রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল, আর তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে কাল সকালে আকাশকে এই বাড়ি থেকে চিরকালের জন্য বের করে দেওয়া হবে। কিন্তু তার একদমই ধারণা ছিল না যে আগামী দিনগুলোতে এই গরিব পেন্টার ছেলেটি এমন কাজ করবে যাতে তার মাথা লজ্জায় নত হয়ে যাবে আর পুরো শহরের চোখে জল চলে আসবে। পরদিন সকালে শর্মাভিলায় তুফান আসতে চলেছিল। যেমনই আকাশ কাজে পৌঁছালো, ঠিকাদার তাকে আলাদা করে ডাকলেন। তার মুখে ঘাবড়ানি ছিল। আকাশ, তুমি কাল রাতে কি করেছিলে? আকাশ অবাক হল। কি হয়েছে? ঠিকাদার ধীরে ধীরে বললেন, মালিক তোমাকে দেখে নিয়েছিলেন রাতে ম্যাডামের সাথে দেখা করতে। আকাশের মুখের রং উড়ে গেল। কিন্তু আমি তো শুধু তাকে জন্মদিনের পেইন্টিং দিয়েছিলাম। ঠিকাদার দীর্ঘশ্বাস ফেললেন। আমি সব জানি, কিন্তু মালিক খুব রেগে আছেন। তিনি বলেছেন, তোমাকে যেন এখনই এখান থেকে বের করে দেওয়া হয়। এটি শুনে আকাশ কয়েক সেকেন্ড চুপ থাকল। তারপর সে মাথা নিচু করে নিল। ঠিক আছে। সে ব্রাশ নিচে রেখে দিল। তার দুঃখ ছিল, কিন্তু অনুশোচনা ছিল না, কারণ সে কোনো ভুল কাজ করেনি। ওদিকে নিহারিকা নিজের ঘরে ছিল। যখন সে এই খবর পেল যে আকাশকে বের করে দেওয়া হয়েছে, তখন তার বুক ফেটে গেল। সে তখনই নিজের বাবার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। নিহারিকা নুমে গিয়ে বলল, ড্যাড, আপনি আকাশকে কেন বের করে দিলেন? রাকেশ শর্মা শক্ত গলায় বললেন, কারণ সে নিজের যোগ্যতা ভুলে যাচ্ছিল। নিহারিকার চোখে রাগ চলে এলো। যোগ্যতা? সে এমন কি করেছে? রাকেশ শর্মা বললেন, রাতে চুরি চুপে তোমার সাথে দেখা করতে এসেছিল। নিহারিকা জোর দিয়ে বলল, সে চুরি চুপে আসেনি, সে আমাকে জন্মদিনের পেইন্টিং দিতে এসেছিল। রুমে কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো, কিন্তু রাকেশ শর্মার অহংকার এখনও শান্ত হয়নি। নিহারিকা, তুমি বুঝতে পারছো না কেন? সে একজন শ্রমিক। এমন মানুষ টাকার জন্য সবকিছু করতে পারে। এটি শুনেই নিহারিকার চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে বলল, ড্যাড, এই বাড়িতে সবচেয়ে গরিব মানুষ আকাশ নয়। রাকেশ শর্মা চমকে গেলেন। সবচেয়ে গরিব মানুষ সেই হয় যার কাছে কোনো মানবতা থাকে না। এটুকু বলে নিহারিকা রুম থেকে বাইরে চলে গেল। ওদিকে আকাশ শর্মা ভিলা থেকে বাইরে বেরিয়ে গিয়েছিল। তার হাতে তার ছোট ব্যাগটা ছিল। মন ভারাক্রান্ত হলেও সে শান্ত ছিল। তার শুধু একটি বিষয়ের চিন্তা ছিল, নিহারিকা এখন আরও একা হয়ে যাবে। দিন কাটতে লাগল।
শর্মাভিলার দেয়ালগুলো রং তো হয়ে গেল, কিন্তু বাড়ির পরিবেশ আবার আগের মতো খামোশ হয়ে গেল। নিহারিকা এখন আগের চেয়েও বেশি চুপচাপ থাকতে লাগল। সে প্রায়ই নিজের রুমের দেয়ালে বানানো পেইন্টিংটা দেখত, সেই মেয়েটি হুইলচেয়ারে আর আকাশে ডানা আঁকা। এক সন্ধ্যায় নিহারিকা বাগানে বসেছিল। আকাশে মেঘ জমেছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলো। চাকররা দৌড়ে এলো, ম্যাডাম ভেতরে চলুন। কিন্তু নিহারিকা মাথা নেড়ে মানা করে দিল। সে বৃষ্টিতে ভিজতে থাকল। তার চোখ থেকেও জল পড়ছিল। সে প্রথমবারের মতো অনুভব করল আকাশ চলে যাওয়ার পর জীবন আবার খালি হয়ে গিয়েছে। ওদিকে আকাশের মনে তখন একটি চিন্তা এলো, এমন এক চিন্তা যা আগে কখনো কেউ ভাবেনি। পরের দিন আকাশ শহরের অনেক মানুষের সাথে দেখা করতে লাগল। সে পুরনো বন্ধু, মিস্ত্রি, ওয়েল্ডার আর তার কিছু শ্রমিক সাথীদের কাছে গেল। সবাইকে এক অদ্ভুত কথা বলল। মানুষ প্রথমে অবাক হল, কেউ কেউ হেসেও দিল, কিন্তু আকাশের মুখে এতটা সততা ছিল যে ধীরে ধীরে মানুষ তাকে সাহায্যের জন্য তৈরি হতে লাগল। 3 দিন পর শর্মাভিলার বাইরে হঠাৎ ব্যস্ততা দেখা গেল। গেটের বাইরে প্রায় 15-20 জন লোক দাঁড়িয়েছিল। কারো হাতে সরঞ্জাম ছিল, কেউ কাঠের তক্তা নিয়ে এসেছিল। গেটের গার্ড সাথে সাথে ভেতরে খবর দিল। রাকেশ শর্মা বাইরে এলেন। তিনি রেগে জিজ্ঞেস করলেন, এইসব কি হচ্ছে? তখনই ভিড়ের মধ্য থেকে আকাশ এগিয়ে এলো। তাকে দেখে রাকেশ শর্মার মুখ কঠোর হয়ে গেল। তুমি এখানে কি করতে এসেছ? আকাশ বিনয়ী স্বরে বলল, স্যাব, আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি, আমি শুধু নিহারিকা ম্যাডামের জন্য কিছু করতে চাই। রাকেশ শর্মা রেগে বললেন, আমাদের তোমার সাহায্যর দরকার নেই। কিন্তু ঠিক সেই সময় পেছন থেকে আওয়াজ এলো, ড্যাড থামুন। সেটা নিহারিকা ছিল। সে হুইলচেয়ারে বসে গেট পর্যন্ত চলে এসেছিল। তার নজর আকাশের ওপর আটকে গেল। দুজন কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকল। তারপর নিহারিকা ধীরে ধীরে জিজ্ঞেস করল, তুমি এখানে কেন এসেছ? আকাশ হাসি মুখে বলল, কারণ আমার মনে হল আপনার জীবনের দরজা এখনও পুরোপুরি খোলেনি। নিহারিকা বুঝতে পারল না। মানে? আকাশ গেটের বাইরে দাঁড়িয়ে থাকা মানুষদের দিকে ইশারা করল, আজ আমরা সেটা খুলতে এসেছি। কিছুক্ষণ পরই বাংলোর সামনে কাজ শুরু হয়ে গেল। মিস্ত্রিরা কাঠ কাটতে লাগল, ওয়েল্ডাররা লোহার পাত জোড়া দিতে লাগল, শ্রমিকরা জমি সমান করতে লাগল। রাকেশ শর্মা অবাক হয়ে এইসব দেখছিলেন। তিনি বুঝতে পারছিলেন না কি হচ্ছে। প্রায় 4 ঘণ্টা টানা কাজ চলল, আর সন্ধে নাগাদ শর্মা ভিলার মূল দরজার সামনে একটি লম্বা ও মজবুত র্যাম্প তৈরি হয়ে গেল। এমন এক রাস্তা যেটার ওপর হুইলচেয়ার সহজেই চলতে পারত। নিহারিকার চোখে জল ভরে এলো, কারণ এই বাংলোতে এত বছর থাকার পরেও সে কখনো নিজের বাড়ির মূল দরজা দিয়ে বাইরে যেতে পারেনি। সিঁড়িগুলো তার জেলখানা হয়ে গিয়েছিল, কিন্তু আজ প্রথমবার তার সামনে একটা রাস্তা ছিল। আকাশ ধীরে ধীরে তার কাছে এলো। ম্যাডাম, এখন আপনি চাইলে বাইরে যেতে পারেন। নিহারিকা কাঁদতে লাগল। সে কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি এই সব কিছু আমার জন্য করলে? আকাশ মাথা নিচু করে নিল, কারণ প্রতিটি মানুষের খোলা বাতাসে নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে। এটি শুনে সেখানে দাঁড়িয়ে থাকা অনেক মানুষের চোখ ভিজে এলো, আর রাকেশ শর্মাও চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার মনে প্রথমবার কিছু একটা গলে যাচ্ছিল, কিন্তু আকাশেরও তখনও ধারণা ছিল না যে পরের মুহূর্তেই সে এমন এক কাজ করবে যা দেখে পুরো শহর কেঁদে ফেলবে। ভিলার সামনে বানানো ওই র্যাম্প এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। সন্ধ্যের হালকা সোনালি রোদ তার ওপর পড়ছিল। নিহারিকা হুইলচেয়ারে বসে সেটা দেখছিল। তার চোখে বিশ্বাস আর ভয় দুটোই ছিল, কারণ 4 বছর হয়ে গিয়েছে। 4 বছর ধরে সে নিজের বাড়ির মূল দরজা থেকে বাইরে পা রাখেনি। সিঁড়ি সবসময় তার সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আজ তার সামনে একটি রাস্তা ছিল। আকাশ ধীরে বলল, ম্যাডাম চেষ্টা করুন। নিহারিকার হাত কাঁপছিল। সে হুইলচেয়ারের চাকা ধরল। ধীরে ধীরে সে সেটাকে সামনে বাড়াল। চাকা র্যাম্পে উঠল, তারপর দ্বিতীয় চাকাটি। কয়েক সেকেন্ডের জন্য পুরো পরিবেশ একদম শান্ত হয়ে গেল। সব শ্রমিক, চাকর, গার্ড আর খোদ রাকেশ শর্মা নিঃশ্বাস বন্ধ করে এই মুহূর্তটি দেখছিলেন। এবং তারপর হুইলচেয়ার ধীরে ধীরে র্যাম্পের ওপর চলতে লাগল। নিহারিকার বুক দুরুদুরু করছিল। প্রতি ইঞ্চি সামনে এগিয়ে যাওয়ার সাথে সাথে তার চোখ থেকে জল পড়ছিল, আর অবশেষে সে র্যাম্পের নিচে পৌঁছে গেল। সে এখন নিজের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল।
4 বছর পর খোলা আকাশ তার ওপরে ছিল। হালকা বাতাস তার মুখ স্পর্শ করছিল। নিহারিকা কেঁদে ফেলল। আমি বাইরে চলে এসেছি। তার গলার স্বর কাঁপছিল। সেখানে দাঁড়িয়ে থাকা অনেক মানুষের চোখেও জল চলে এলো। আকাশ শুধু চুপচাপ দাঁড়িয়েছিল। তার মুখে তৃপ্তি ছিল, যেন সে কোনো বড় স্বপ্ন পূরণ করেছে। তখনই নিহারিকা তার দিকে তাকালো। আকাশ, তুমি জানো তুমি কি করেছ? আকাশ হাসল। শুধু একটা ছোট্ট রাস্তা বানিয়েছি। নিহারিকা মাথা নেড়ে বলল, না, তুমি আমার বন্দি দশা ভেঙে দিয়েছ। রাকেশ শর্মা এইসব দেখছিলেন। তার মনে কিছু একটা ভারী লাগছিল। তিনি নিজের পুরো জীবনে কোটি কোটি টাকা খরচ করেছিলেন, কিন্তু নিজের মেয়ের জন্য এই ছোট্ট রাস্তা বানানোর চিন্তা কখনো তার মনে আসেনি। আর আজ এক গরিব শ্রমিক সেটা করে দিল, যা তিনি নিজে করতে পারেননি। তারও চোখ ভিজে এলো। তখনই হঠাৎ আকাশ পকেট থেকে কিছু একটা বের করল। সেটা একটা ছোট ভাঁজ করা কাগজ ছিল। সে সেটা নিহারিকাকে দিল। এটা কি? নিহারিকা জিজ্ঞেস করল। আকাশ ধীরে ধীরে বলল, আরও একটা ছোট উপহার। নিহারিকা কাগজটি খুলল। তাতে একটি নতুন পেইন্টিং ছিল। তাতে সেই একই মেয়েটি ছিল, হুইল চেয়ারে বসা, কিন্তু এবার সে খোলা রাস্তায় যাচ্ছিল, আর তার সামনে দূর পর্যন্ত ছড়িয়ে থাকা এক খোলা পৃথিবী ছিল। নিহারিকা চোখের জল থামছিলই না, কিন্তু ঠিক সেই সময় এমন এক কথা হলো যা উপস্থিত প্রতিটি মানুষের মন নাড়িয়ে দিল। আকাশ ধীরে ধীরে বলল, ম্যাডাম, এখন হয়তো আমার যাওয়া উচিত। নিহারিকা চমকে গেল। কেন? আকাশ হালকা হাসির সাথে বলল, কারণ আমার কাজ শেষ হয়ে গিয়েছে। নিহারিকার বুক কেঁপে উঠল। না, তুমি কোথাও যাবে না। আকাশ মাথা নিচু করে নিল। ম্যাডাম, আমাদের দুজনের পৃথিবী আলাদা। আপনার পৃথিবী অনেক বড় আর আমার অনেক ছোট। নিহারিকার চোখে ব্যথা ফুটে উঠল। পৃথিবীর পার্থক্য মানবতার চেয়ে বড় হয় না আকাশ। তখনই রাকেশ শর্মা এগিয়ে এলেন। সবার নজর তার দিকে ঘুরে গেল। তিনি কয়েক সেকেন্ড আকাশকে দেখলেন, তারপর নিচু স্বরে বললেন, আকাশ। জি সাহেব। রাকেশ শর্মার কণ্ঠস্বর আগের থেকে একদম আলাদা ছিল। আমি আমার জীবনে অনেক টাকা কামিয়েছি, কিন্তু আজ প্রথমবারের মতো বুঝতে পারলাম আসল ধন কি হয়। তিনি কয়েক মুহূর্ত থামলেন, তারপর বললেন, আজ তুমি আমাকে লজ্জিত করে দিলে। আকাশ চুপ থাকল। রাকেশ শর্মা ধীরে ধীরে বললেন, যদি তোমার মঞ্জুর হয় তবে আমি চাই তুমি এখানেই কাজ করো, কিন্তু শ্রমিক হিসাবে নয়। সবার নিঃশ্বাস যেন থমকে গেল। আমার কোম্পানিতে একজন শিল্পী হিসাবে। আকাশ অবাক হয়ে গেল। সাহেব, আমি? রাকেশ শর্মা হাসলেন। হ্যাঁ, কারণ তোমার হাতে শুধু ব্রাশ নেই, মনও আছে। এটি শুনে সেখানে উপস্থিত অনেক মানুষের চোখ আবার ভরে এলো। নিহারিকার মুখে হাসি ফিরে এলো, কিন্তু গল্পের সবচেয়ে আবেগঘন মুহূর্ত এখনও বাকি ছিল। নিহারিকা আকাশের দিকে তাকালো আর ধীরে ধীরে বলল, আকাশ, তুমি কি আমাকে আরেকটু সামনে নিয়ে চলবে? আকাশ হুইল চেয়ার ধরল। সে ধীরে ধীরে তাকে রাস্তার দিকে নিয়ে যেতে লাগল। নিহারিকা আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে আজ ব্যথা নয়, স্বাধীনতা ছিল। সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের মনে একটাই কথা ছিল। সেই দিনের পর শর্মা ভিলার পরিবেশ পুরোপুরি বদলে গেল। যে বাড়িতে আগে নীরবতা থাকত, এখন সেখানে জীবনের ছোট ছোট খুশি শোনা যেতে লাগল। নিহারিকা এখন রোজ সকালে ওই র্যাম্প দিয়ে বাইরে যেত। কখনো বাগানে বসত, কখনো রাস্তা পর্যন্ত ঘুরে আসত। 4 বছর পর সে পৃথিবীকে আবার অনুভব করতে শুরু করেছিল। বাতাসের স্পর্শ, সূর্যের উষ্ণতা আর মানুষের আসল হাসি সবই তার কাছে নতুন ছিল। আর প্রতিবার যখন সে বাইরে বেরোত, তার চোখ অজান্তেই আকাশকে খুঁজত। ওদিকে আকাশও এখন শর্মা কোম্পানিতে কাজ করতে লাগল, কিন্তু শ্রমিক হিসেবে নয়। রাকেশ শর্মা তাকে কোম্পানির নতুন অফিসের দেওয়ালে পেইন্টিং বানানোর কাজ দিয়েছিলেন। ধীরে ধীরে শহরে তার শিল্পের চর্চা হতে লাগল। মানুষ বলতো ওই ছেলেটির ব্রাশে আলাদা এক জাদু আছে। কিন্তু আকাশের জন্য সবচেয়ে বড় আনন্দ এটি ছিল না। তার সবচেয়ে বড় আনন্দ ছিল নিহারিকার হাসি। একদিন সন্ধ্যের সময় নিহারিকা বাগানে বসেছিল। আকাশে হালকা গোলাপি আভা ছড়িয়ে পড়ছিল। আকাশ সেখানেই পাশে বসেছিল। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। তারপর নিহারিকা জিজ্ঞেস করল, আকাশ, যদি সেদিন তুমি ফিরে না আসতে তবে? আকাশ হাসল। তাহলে হয়তো আমি সারা জীবন ভাবতাম যে আমি চেষ্টাই করিনি। নিহারিকা ধীরে ধীরে বলল, তুমি জানো, তুমি আমার জীবন বদলে দিয়েছ। আকাশ নাড়ল। না ম্যাডাম,
আপনি নিজে বদলেছেন, আমি তো শুধু একটা ছোট্ট রাস্তা বানিয়েছিলাম। নিহারিকা হালকা হাসির সাথে বলল, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আকাশ বলল, জি। তুমি আমার জন্য এত কিছু কেন করলে? আকাশ কয়েক মুহূর্ত চুপ থাকল। তারপর সে ধীরে ধীরে বলল, কারণ আমি আপনার চোখে সেই ব্যথা দেখেছিলাম যা আমি আমার মায়ের চোখে দেখেছিলাম। নিহারিকা চমকে গেল, তোমার মা? আকাশের গলা একটু ধরে এলো। আমার মাও অসুস্থ থাকতেন, তিনি ঘর থেকে বেরোতে পারতেন না, কিন্তু আমাদের বাড়ির সামনেও সিঁড়ি ছিল। সে থামল। আমি ছোট ছিলাম, কিছু করতে পারিনি। কয়েক সেকেন্ড দুজনেই চুপ থাকল। তারপর আকাশ বলল, হয়তো তাই যখন আমি আপনাকে দেখলাম মনে হলো এবার আমার দেরি করা উচিত নয়। নিহারিকার চোখে আবার জল চলে এলো। ঠিক সেই সময় পেছন থেকে রাকেশ শর্মা এসে দাঁড়ালেন। তিনি আকাশের সব কথা শুনে নিয়েছিলেন। তার চোখ ভিজে ছিল। তিনি ধীরে ধীরে বললেন, আকাশ। দুজনেই তার দিকে ফিরল। রাকেশ শর্মা আকাশের কাঁধে হাত রাখলেন। তুমি শুধু আমার মেয়ের জীবন বদলে দাওনি, তুমি আমাকেও বদলে দিয়েছ। আকাশ চুপ থাকল। রাকেশ শর্মা দীর্ঘশ্বাস নিলেন। আজ থেকে আমার কোম্পানির একটা নতুন নিয়ম হবে। নিহারিকা জিজ্ঞেস করল, কোন নিয়ম? রাকেশ শর্মা বললেন, আমরা শহরের প্রতিটি বড় ভবনে হুইলচেয়ার র্যাম্প বানানোর কাজে সাহায্য করব। আকাশ আর নিহারিকা দুজনেই অবাক হয়ে গেল। রাকেশ শর্মা হাসলেন, কারণ এই শহরে অনেক নিহারিকা থাকবে যারা শুধু একটা রাস্তার অভাবে ঘরে বন্দী হয়ে আছে। কয়েক মাস পর শহরে অনেক জায়গায় র্যাম্প তৈরি হতে লাগল। স্কুলে, হাসপাতালে, পার্কে মানুষ এই উদ্যোগের প্রশংসা করতে লাগল। আর যখনই কেউ জিজ্ঞেস করত এই চিন্তা কার ছিল, রাকেশ শর্মা সবসময় একটাই নাম নিতেন, আকাশ। একদিন শহরের টাউন হলে বড় এক অনুষ্ঠান রাখা হলো। সেখানে শহরের অনেক বড় বড় লোক উপস্থিত ছিলেন। স্টেজে রাকেশ শর্মা দাঁড়িয়েছিলেন। তিনি মাইক ধরলেন এবং বললেন, আজ আমি এমন একজন মানুষকে সম্মানিত করতে চাই যে আমাকে মানবতার আসল মানে শিখিয়েছে। তারপর তিনি আকাশকে স্টেজে ডাকলেন। পুরো হল হাততালিতে ফেটে পড়ল। আকাশ একটু ইতস্তত করে স্টেজে এলো। রাকেশ শর্মা সবার সামনে বললেন, এই ছেলেটি গরিব হতে পারে, কিন্তু এর মন এই শহরের সবচেয়ে ধনী মানুষের চেয়েও বড়। নিহারিকা সামনে বসে হাসছিল, তার চোখে গর্ব ছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর বাইরে হালকা বাতাস বইছিল। নিহারিকা হুইলচেয়ারে বসে আকাশ দেখছিল। আকাশ তার কাছে এলো। নিহারিকা হাসি মুখে বলল, আকাশ, এখন তো পুরো পৃথিবীর দরজা খুলে গিয়েছে। আকাশ আকাশের দিকে তাকালো। হ্যাঁ, কিন্তু আসল দরজা তো মনে খোলে। নিহারিকা ধীরে ধীরে বলল, আর তুমি সেই দরজাগুলো খুলে দিয়েছ। দুজনেই হাসল। সেই রাতে শহরের অনেক মানুষ এই গল্পের আলোচনা করছিল। প্রতিটি জায়গায় একটি কথা বলা হচ্ছিল, এক গরিব পেন্টার ছেলে, এক ধনী কিন্তু পঙ্গু মেয়ে, আর একটি ছোট্ট রাস্তা যা অনেক জীবন বদলে দিল। মানুষ আবেগপ্রবণ হয়ে বলত, যখন পেন্টার ছেলেটি পঙ্গু ধনী মেয়েটির জন্য এমন করল, তখন সত্যিই মানবতা কেঁদে ফেলল। গল্পের শিক্ষা, মানুষের আসল পরিচয় তার টাকা দিয়ে হয় না, তার মন দিয়ে হয়। কখনো কখনো পৃথিবী বদলানোর জন্য বড় শক্তির প্রয়োজন হয় না, শুধু একটা সত্য মন আর একটি ছোট্ট পদক্ষেপই যথেষ্ট হয়।